প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে দ্রব্যতা এবং দ্রব্যতা গুণফলের টপিকসের উপর তৃতীয় লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। গত দুটি লেকচারে আমি দ্রবণের প্রকারভেদ, দ্রব্যতা এবং দ্রব্যতা কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে দ্রব্যতা কিসের উপর নির্ভর করে সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। তবে আমি গত ক্লাসে দ্রব্যতাকে বলছিলাম কি, দ্রব্যতাকে দুইভাবে সংজ্ঞায়িত করা যায়। একভাবে হচ্ছে কি, যখন আমরা দাবককে আয়তন হিসেব করব, অর্থাৎ দাবককে আয়তন হিসেব করেও দ্রব্যতা ক্যালকুলেশন করা যায়, এবং দ্রাবককে গ্রামে হিসেব করেও দ্রব্যতা নির্ণয় করা যায় বা দ্রব্যতা হিসেব করা যায়। তাহলে গত ক্লাসে আমি যখন দ্রাবককে আয়তন হিসেব করে কিভাবে সংজ্ঞায়িত করতে হয় এবং কিভাবে দ্রব্যতা নির্ণয় করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি দ্রাবক এবং দ্রবক উভয়কে গ্রাম এককে হিসেব করলে কিভাবে দ্রব্যতা নির্ণয় করতে হয় সেই বিষয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে লেকচারটা ফলো করবা। যদি না বুঝো তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের সমস্যাটা জানাবা। আমরা তোমাদের সমস্যাটা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, বলছিলাম কি দ্রব্যতাকে দুইভাবে হিসাব করা যায়, দ্রাবককে গ্রাম এককে ধরে এবং দ্রাবককে লিটার এককে ধরে। তাহলে আমি আজকে পড়াবো দ্রাবককে গ্রাম এককে ধরে কিভাবে দ্রব্যতা নির্ণয় করতে হয়। তাহলে আগের মতো আমি সংখ্যাটা লিখলাম। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, যখন আমি আয়তন হিসাব করছিলাম তখন 100 গ্রাম দ্রাবকের পরিবর্তে ছিল 1 লিটার দ্রাবকে বা প্রতি লিটার দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রব্যতা বলা হয়। তাহলে এখানে পার্থক্য হচ্ছে শুধু আমি এখানে দ্রাবকটাকে গ্রাম এককে কি করলাম, হিসাব করলাম। দ্রাবকটাকে কি করলাম, গ্রাম এককে হিসাব করলাম। তাহলে দ্রাবককে যখন গ্রাম এককে হিসাব করে যখন আমরা দ্রব্যতাকে সংজ্ঞায়িত করব, তখন 1 লিটারের পরিবর্তে 100 গ্রাম দ্রাবক বলবো। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রব্যতা বলা হয়। তাহলে এই গ্রাম এককে যখন দ্রব্যতাকে সংজ্ঞায়িত করা হয় তখন দ্রব্যতা নির্ণয় করা কিভাবে করতে হয় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। কারণ লিটার এককে একভাবে দ্রব্যতা হিসেব করতে হয়, যখন গ্রাম এককে সংজ্ঞায়িত করব তখন আরেকভাবে দ্রব্যতাকে ক্যালকুলেশন করতে হয়। তাহলে গ্রাম এককে ধরে কিভাবে দ্রব্যতা নির্ণয় করতে হয় সে বিষয়ে আমি একটু আলোচনা করতেছি। দেখো, যদি বলা হয়েছে কি সম্পৃক্ত দ্রবণ, যদি সম্পৃক্ত দ্রবণের ভর সম্পৃক্ত দ্রবণের ভর m গ্রাম হয়, ইকুয়াল টু কত হয়, m গ্রাম হয়, তাহলে এবং দ্রবের ভর ইকুয়াল টু যদি কত হয় স্মল m গ্রাম হয়, তখন দ্রাবকের ভর কত হবে, তখন দ্রাবকের ভর ইকুয়াল টু, দেখো, m মাইনাস m গ্রাম। কেন? তাহলে পুরো দ্রবণ, আমরা জানি দ্রবণের মধ্যে কি থাকে, দ্রাবক যোগ দ্রবণ। তাহলে আমাকে বলা হয়েছে কি, আমি দ্রবণের ভর ধরে নিলাম m গ্রাম, দ্রবণের ভর কত, ক্যাপিটাল M গ্রাম। তাহলে দ্রবণের ভর জানি, দ্রবণের মধ্যে কি আছে, দ্রাবক আছে, দ্রব আছে। সুতরাং আমি বলতে পারি m ইকুয়াল টু দ্রাবক যোগ দ্রবণ। তাহলে আমি দ্রবণ ভর ধরে নিলাম কত গ্রাম, m গ্রাম। তাহলে ইকুয়াল টু দ্রাবক যোগ m। তাহলে দ্রাবক সমান কত হবে, এটা আমি যদি দ্রাবকের ভর নির্ণয় করি তাহলে দ্রাবকের ভর ইকুয়াল টু দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। তাহলে দ্রবণের ভর থেকে দ্রবের ভর বিয়োগ দিলে আমি দ্রাবকের ভর পাবো। এখন আমি দ্রবের ভর ধরে নিলাম কত, ক্যাপিটাল M গ্রাম, দ্রবের ভর নিলাম স্মল m গ্রাম।
তাহলে এখান থেকে কিভাবে আমি দ্রাব্যতাটা হিসাব করব সেটা একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি যখন গ্রামীণ থেকে দ্রাবক হিসেব করে দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করা হয়, কিভাবে দ্রাব্যতাটা আমরা নির্ণয় করব। আমি ধরে নিয়েছিলাম কি সম্পৃক্ত দ্রবণের ভর যদি m গ্রাম হয়, ক্যাপিটাল M গ্রাম হয়, এবং দ্রবের ভর যদি স্মল m গ্রাম হয়, তাহলে দ্রাবকের ভর হবে কি দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। তাহলে আমি কি করব, কতটুকু দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব আছে সেটা কি করব নির্ণয় করব। যেহেতু আমরা এই দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করছি 100 গ্রাম এককে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু দ্রবীভূত আছে সে এককে আমরা কি দ্রাব্যতাকে ক্যালকুলেশন করছিলাম। সরি, দ্রাবকের ভর পাইছি আমরা m - m গ্রাম। তাহলে প্রশ্ন মতে m - m গ্রাম দ্রাবকে m - m গ্রাম দ্রাবকে দ্রব আছে ইকুয়াল টু কত m গ্রাম। দেখো তাহলে দ্রাবকের ভর হচ্ছে m - m, যেখানে দ্রবের ভর হচ্ছে কি m। তাহলে এতটুকু দ্রাবকের মধ্যে দ্রব আছে কত গ্রাম m গ্রাম, সেটাই লিখলাম। তাহলে m - m গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম m গ্রাম। সুতরাং 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে ইকুয়াল টু কত ইকুয়াল টু m ডিভাইড বাই m - m গ্রাম। যদি m - m গ্রাম দ্রাবকে যদি ঐকিক নিয়ম অনুসারে m গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রব থাকবে কত m ডিভাইড বাই m - m গ্রাম। কিন্তু আমরা দ্রাব্যতাকে হিসাব করছিলাম কোন এককে গ্রাম এককে, কত গ্রামে 100 গ্রামে। সুতরাং প্রশ্ন মতে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে কিন্তু কত m ইনটু 100 ডিভাইড বাই m - m। এটাই হচ্ছে মূলত দ্রাব্যতা। তাহলে আমরা জানি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ এতটুকু কি আছে দ্রব দ্রবীভূত আছে। 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকবে সেটাকে বলছিলাম কি আমরা দ্রাব্যতা। তাই প্রশ্ন অনুসারে এখানে আমরা s ইকুয়াল টু এটাই লিখতে পারবো। কেন 100 গ্রামের সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত আছে সেটাকে বলছিলাম কি আমরা কি দ্রাব্যতা। অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকবে ওই পরিমাণটাকে বলা হয় কি ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে এই 100 গ্রামে যখন আমরা সংজ্ঞায়িত করব, তাহলে 100 গ্রাম কতটুকু দ্রব দ্রবীভূত আছে সেই হিসেবে আমরা এই সূত্র দিয়ে কোন একটা যৌগের দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। তাহলে কিভাবে করলাম, দ্রবণের ভর m ধরলাম, ক্যাপিটাল M ধরলাম, দ্রবের ভর স্মল m ধরলাম, তার দ্রাবকের ভর হচ্ছে কি m - m। অর্থাৎ একটা মিশ্রণের মধ্যে দ্রবণের ভর সম্পৃক্ত দ্রবণের ভর m, ওখানে দ্রব আছে দ্রাবক আছে, তাহলে দ্রবক কতটুকু ধরে নিলাম m গ্রাম। তাহলে দ্রাবক কতটুকু পাবো, ওই পুরো দ্রবণ থেকে দ্রব বিয়োগ দিলে যেটা হবে সেটা হচ্ছে কি দ্রাবক। তাহলে অতটুকু দ্রাবকের মধ্যে দ্রব আছে স্মল m গ্রাম, অর্থাৎ এতটুকু দ্রাবকের মধ্যে দ্রব আছে m গ্রাম। সুতরাং 1 গ্রামের মধ্যে আছে এত গ্রাম, সুতরাং 100 গ্রামের মধ্যে আছে এত গ্রাম। এখন আমরা 100 গ্রাম কেন ধরলাম, কারণ আমরা সংজ্ঞায়িত করছি দ্রাব্যতাকে কোন একক দ্বারা 100 গ্রামের, অর্থাৎ গ্রাম এককে। এখন গ্রাম কত গ্রাম 100 গ্রাম। তাহলে দ্রাব্যতাকে যেহেতু গ্রাম এককে 100 গ্রাম এককে, মূলত গ্রাম একক দ্বারা মানে 100 গ্রামের মধ্যে সর্বোচ্চ কতটুকু দ্রব দ্রবীভূত আছে সেটাকেই বলছি আমরা কি ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে কোন একটা যৌগের দ্রাব্যতা যদি এভাবে দ্রাবকের ভরটা যদি গ্রাম এককে দেওয়া থাকে, তখন আমরা ওই দ্রবণ থেকে 100 গ্রামে কতটুকু আছে সেটা নির্ণয় করলে ওই যৌগের দ্রাব্যতাটা পেয়ে যাবে। তাহলে মূলত 100 গ্রামের মধ্যে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে কি তার দ্রাব্যতা। এখন আমি এই সূত্র থেকে যদি কয়েকটা গাণিতিক সমস্যা করি তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। আমি একটা প্রশ্ন লিখতেছি, ওখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি বলছিলাম কি যখন দ্রাব্যতাকে গ্রাম এককে হিসাব করবো, অর্থাৎ 100 গ্রামে হিসাব করবো, তখন দ্রাব্যতা নির্ণয় সূত্র হচ্ছে কি s = স্মল m ডিভাইড বাই ক্যাপিটাল M - স্মল m ইনটু 100। তাহলে আমি একটা প্রশ্ন লিখছি, দেখো এই সূত্র থেকে কিভাবে দ্রাব্যতা নির্ণয় করা যায়। দেখো
একটা প্রশ্ন এরকম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 175 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, তাহলে দ্রবণের ভর হচ্ছে কত? 175 গ্রাম। তার মানে এখানে m ইকুয়াল টু কত দেওয়া আছে? 175 গ্রাম। 175 গ্রাম হচ্ছে কি দ্রবণের ভর। ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে 50 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তার মানে দ্রব m ইকুয়াল টু কত? 50 গ্রাম। উক্ত তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা কত? তার মানে s ইকুয়াল টু what? তাহলে এখানে আমরা জানি s ইকুয়াল টু m ডিভাইড বাই m মাইনাস m ইনটু 100। তো এই সূত্রের মধ্যে এই মানগুলো যদি আমি বসাই দিই তাহলে আমি কি পেয়ে যাব? এই যোগে বা এই দ্রবের দ্রাব্যতাটা পেয়ে যাব। তাহলে দ্রাব্যতা s ইকুয়াল টু দ্রবের ভর ডিভাইড বাই দ্রবণ এর ভর মাইনাস দ্রবের ভর ইনটু 100। তাহলে দেখো এখানে দ্রবের ভর দেওয়া আছে 50, তাহলে দ্রবণের ভর দেওয়া আছে 175 মাইনাস 50 ইনটু 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে, ধরো এখানে 5000 ডিভাইডেড বাই 175 থেকে 25 বিয়োগ দিলে তোমার ক্যালকুলেশন কত হয়? তোমার 125। 125 দিয়ে 5000 দিয়ে 5000 কে বাদ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি ওই যোগের দ্রাব্যতা। এভাবে একটা যোগে দ্রবণের ভর যদি এভাবে কি মনে করি গ্রাম এককে দেওয়া থাকে, দ্রবণের ভর গ্রাম এককে দেওয়া আছে, দ্রবের ভরও গ্রাম এককে দেওয়া আছে, তখন আমরা দ্রাব্যতা নির্ণয়ের সূত্র হচ্ছে কি এটা। তো দ্রাব্যতা নির্ণয়ের সূত্র কি এটা। এটা বিজ্ঞান শিক্ষার্থীরা দেখো এই দ্রাব্যতাটা বিকল্প উপায়ে নির্ণয় করা যায়। যেমন দেখো আমরা বলছিলাম যে দ্রবণের ভর 175 গ্রাম, দ্রবের ভর 50 গ্রাম, সুতরাং দ্রাবকের ভর কত হবে? দ্রবণ থেকে দ্রব বিয়োগ দিলে যেটা হবে সেটা হবে কি দ্রাবকের ভর। সুতরাং দ্রাবকের ভর হচ্ছে কি তোমার m মাইনাস n বা 175 মাইনাস 50 গ্রাম। এটা হচ্ছে কি মতো দ্রাবকের ভর। তাহলে প্রশ্ন মতে 175 মাইনাস 50 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত? তোমার 50 গ্রাম, ঠিক আছে। সুতরাং 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে তোমার 50 ডিভাইড বাই 175 মাইনাস 50 এত গ্রাম। তো আমরা দ্রাব্যতাকে হিসাব করছিলাম কোন এককে? গ্রাম এককে। এবং কত গ্রাম ধরছিলাম? 100 গ্রাম। সুতরাং 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 50 ইনটু 100 ডিভাইড বাই 175 মাইনাস 50 এত এত। সুতরাং এই 100 গ্রামের মধ্যে সর্বোচ্চ এতটুকু কি আছে? দ্রব দ্রবীভূত আছে। 100 গ্রামের মধ্যে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকে আমরা বলি ওই ততটুকু দ্রবকে ওই দ্রবে দ্রাব্যতা। সুতরাং এসিডিটি কত হবে? আগের ফর্মুলাটাই চলে আসছে। অর্থাৎ সূত্র থেকে করলেও যে আনসারটা আসবে একই ভাবে তুমি সরাসরি মান থেকে করলে একই আনসারটা আসবে। তাহলে 100 কেন এখানে লিখলাম? 100 গ্রামের মধ্যে যতটুকু দ্রবীভূত থাকবে সর্বোচ্চ ততটুকুকে বলা হয় ওই দ্রবের দ্রাব্যতা। সেই হিসেবে 100 গ্রাম 175 মাইনাস 50 গ্রামের মধ্যে ছিল 50 গ্রাম, সুতরাং 1 গ্রামের মধ্যে ছিল এত গ্রাম, সুতরাং 100 গ্রামের মধ্যে আছে এত গ্রাম। তাহলে 100 গ্রামের মধ্যে সর্বোচ্চ যতটুকু থাকবে ততটুকুকে আমরা কি বলি? ওই দ্রবের দ্রাব্যতা বলি। সেই হিসেবে এই দ্রবের দ্রাব্যতা হচ্ছে কি এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে কি ওই দ্রবের দ্রাব্যতা। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি আরেকটা গাণিতিক সমস্যা দিলাম। দেখো এই প্রশ্নে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 50 হলে ওই তাপমাত্রায় অর্থাৎ ওই 25 ডিগ্রি তাপমাত্রায় 0.8 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব ও দ্রাবক লাগবে? তার মানে এখানে আমাকে দ্রব এবং দ্রাবকের পরিমাণ চাইছে কখন কত গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 0.8 কেজি। অর্থাৎ 0.8 কেজি অর্থ হলো 800 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। এই 800 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য কত গ্রাম দ্রাবক এবং কত গ্রাম দ্রব লাগবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো তাহলে আমাকে m এর মানও নির্ণয় করতে হবে এবং m মাইনাস n এর মানও নির্ণয় করতে হবে।
অর্থাৎ দ্রবের পরিমাণও নির্ণয় করতে হবে, দ্রাবকের পরিমাণও নির্ণয় করতে হবে। এই 800 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য এই দ্রবের পরিমাণ এবং দ্রাবকের পরিমাণ নির্ণয় করা লাগবে। এখন দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে দ্রাব্যতা দেওয়া আছে, S দেওয়া আছে, তাহলে S দেওয়া আছে কত? 50। এই দ্রাব্যতা 50 এর অর্থ হচ্ছে কি 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ 50 গ্রাম কি আছে? দ্রব্য দ্রবীভূত হতে পারে। 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবে। কত তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাইলে দ্রাব্যতা 50 অর্থই হচ্ছে কি দ্রাবকের পরিমাণ 100 গ্রাম। তাহলে আমরা এই দ্রাব্যতা থেকে আমরা দ্রবণের মান নির্ণয় করতে পারবো। দেখো যদি 100 গ্রামের মধ্যে 50 গ্রাম দ্রবীভূত হলে তাহলে ওই যোগের দ্রাব্যতা হচ্ছে 50। তাহলে তখন দ্রব হবে কি 50, দ্রাবক হবে 100। সুতরাং দ্রবণের পরিমাণ m = 50 যোগ 100, অর্থাৎ এটা হচ্ছে দ্রবের পরিমাণ, এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। আমরা জানি দ্রবণ = কি? দ্রাবক যোগ দ্রব বা দ্রব যোগ দ্রাবক। সুতরাং দ্রবের পরিমাণ হচ্ছে কি 150 গ্রাম। আমাকে এখানে দ্রবণের পরিমাণ দেওয়া আছে কত? 800 গ্রাম। তাহলে দ্রাব্যতা থেকে আমি দ্রবণের পরিমাণ পেয়ে গেলাম। দ্রাব্যতা থেকে কি পাওয়া যায়? দ্রবণের পরিমাণ পাওয়া যায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি এই 150 গ্রাম দ্রবণ তৈরি করার জন্য দ্রব লাগবে 50 গ্রাম। 150 গ্রাম দ্রবণ তৈরি করার জন্য অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য দ্রব লাগবে 50 গ্রাম। সুতরাং 800 গ্রাম তৈরি করার জন্য দ্রব লাগবে কত গ্রাম সেটা আমরা ক্যালকুলেশনের মধ্যে পেয়ে যাব। তো প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য দ্রব লাগে কত গ্রাম? 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। সুতরাং 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য দ্রব লাগবে 50 / 150 গ্রাম। তা আমাকে দেওয়া আছে কত গ্রাম? 800 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তাহলে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রব লাগতেছে কত গ্রাম? 50 গ্রাম। সুতরাং 800 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য আমার দ্রব কত গ্রাম লাগবে এটাও কি নিয়ম থেকে বের করা যায়। তাহলে 50 × 800 / কত? 150। তাহলে এখান থেকে যখন তুমি কি 50 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 3। তাহলে এটাকে 3 দিয়ে যখন 800 কে ভাগ করবা তখন মনে করলাম x গ্রাম পাইলাম, অর্থাৎ দ্রবের পরিমাণ কত পাইলাম? x গ্রাম পাইলাম। তো দ্রবের পরিমাণ যদি x গ্রাম হয় তাহলে দ্রাবকের পরিমাণ কত? এই দ্রবের পরিমাণটা যদি আমি এখানে বসাই দিই তাহলে ওখান থেকে কি পেয়ে যাব? দ্রাবকের পরিমাণটাও পেয়ে যাব। অর্থাৎ এই দ্রবের পরিমাণটা যদি আমি এখানে বসাই তো দ্রবণের পরিমাণ দেওয়া আছে কত গ্রাম? 800 গ্রাম। সুতরাং দ্রাবক ইকুয়ালটা কত হবে? দ্রাবক দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। আমি দ্রবের ভর কত পাইলাম? x গ্রাম। এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা যদি দ্রবণের পরিমাণ থেকে আমি বিয়োগ করে দিই তাহলে কি পাবো? দ্রাবকের পরিমাণটা পেয়ে যাবো। তো এভাবে যদি কোনো একটা সম্পৃক্ত দ্রবণের পরিমাণ দেওয়া থাকে এবং দ্রাব্যতা দেওয়া থাকলে সেখান থেকে আমরা কি বের করতে পারবো? ওই দ্রবণটা তৈরি করার জন্য কতটুকু দ্রাবক লাগছে এবং কতটুকু দ্রব লাগছে সেটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা আরো সহজে কি করা যায় সেটা আমরা দ্রাব্যতার সূত্র থেকে নির্ণয় করতে পারবো। আমরা দ্রাব্যতার সূত্র থেকে পাইছিলাম দ্রাব্যতা = দ্রব * 100 / দ্রব মাইনাস দ্রব। এটা হচ্ছে দ্রাব্যতার সূত্র ছিল। তো আমাদের এখানে প্রশ্নের মধ্যে s এর মান দেওয়া আছে, তো দ্রাব্যতা দেওয়া আছে কত? 50 এবং দ্রবের মান দেওয়া নাই। তাহলে দ্রবের মান দেওয়া নেই, m বসাই দিলাম * 100। দ্রবণের পরিমাণ দেওয়া আছে, দ্রবণের পরিমাণ কত? 0.8 কেজি। অর্থ হচ্ছে কি 800 গ্রাম। কত গ্রাম? 800। আর দ্রবের মান দেওয়া নাই। এখান থেকে তোমরা পক্ষান্তর করে এখান থেকে কি বের করতে পারবা? m এর মানটা পেয়ে যাবা।
এই m এর মান পেয়ে যাওয়া মানে দ্রবের পরিমাণ পাওয়া যাওয়া। তখন আমরা যখন ওই দ্রবণের পরিমাণ থেকে এই m টা বিয়োগ দিয়ে দিব, তখন আমরা দ্রাবক পেয়ে যাবে। কিন্তু কত দ্রাবক। তাহলে এভাবে নির্ণয় করতে পারবো। অর্থাৎ সূত্রের মাধ্যমে তুমি চাইলে এই সম্পৃক্ত দ্রবণের দ্রাবক এবং দ্রবের পরিমাণ সহজে কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আরেকটি গাণিতিক প্রবলেম লিখলাম। এটা আমি কিভাবে ক্যালকুলেশন করি একটু দেখো 25 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা দেওয়া আছে যথাক্রমে 50 এবং 65। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলে শীতল করলে কত গ্রাম দ্রবক জলাশিত হবে নির্ণয় করো। তো মনে করলাম এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রবকে দ্রবীভূত করা হয়েছে, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একই দ্রবকে যখন আমরা ঠান্ডা করব, অর্থাৎ আমরা বললাম এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণ দ্রবকটা কি হয়ে গেছে, এখানে দ্রবীভূত হয়ে গেছে। তো ধরলাম এখানে দ্রবীভূত হয়েছে 40 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকের মধ্যে 40 গ্রাম সম্পূর্ণ কি হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। কিন্তু যখন এটাকে আমি কি করব, শীতল করব, কি করব, শীতল করব বা ঠান্ডা করব, অর্থাৎ 30 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসা মানে একটু ঠান্ডা করা। তাহলে যখন তাপমাত্রা কমাবো, আমরা জানি তাপমাত্রা কমালে দ্রাব্যতা হ্রাস পেয়ে যায়। দ্রাব্যতা হ্রাস পাওয়া মানে আগে যতটুকু দ্রবীভূত করতে পারছিল ঠিক ততটুকু দ্রব দ্রবীভূত করতে পারবে না। তার মানে যখন ঠিক একই পরিমাণ দ্রবকে একই পরিমাণ দ্রাবকের মধ্যে যখন আমরা কি করব, দ্রবীভূত করব, দেখা যাবে কি এখানে 40 গ্রামই কি হয়ে গেছিল, সম্পূর্ণ দ্রবণ তৈরি, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ফেলছিল। এখন তাপমাত্রা কমার কারণে এই 40 গ্রাম থেকে তার কিছুটা দ্রব কি হয়ে যাবে, কেলাসিত হয়ে যাবে। কারণ এই তাপমাত্রা কমার সাথে সাথে আর সে 40 গ্রাম দ্রবকে দ্রবীভূত করতে পারবে না। তো দ্রবীভূত করতে না পারা মানে এখানে কিছু দ্রব কি করবে, কেলাসিত হবে বা অধিকৃত হবে। মনে করলাম যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তখন এই 40 গ্রাম যা বেশি সর্বোচ্চ দ্রবীভূত হয়ে গেছে। যখন তাপমাত্রা কমাইছে তখন 40 গ্রামের জায়গায় দেখা গেছে কি 35 গ্রাম কি হয়েছে, এখানে দ্রবীভূত হয়েছে, আর 5 গ্রাম এখানে অধিকৃত হয়েছে বা কেলাসিত হয়েছে। এই এটা বাস্তবেও যখন আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট দ্রবণের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত করি, ওই দ্রবকে যখন আমরা ওই একটা দ্রবণ তৈরি করি, ওই দ্রবণকে যদি আমি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে আসি, দেখা যাবে যে ওখান থেকে কিছু দ্রব কি হবে, কেলাসিত হবে বা অধিকৃত হবে। তাহলে একইভাবে এখানে বলা হয়েছে কি 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা তাদের দ্রাব্যতা দেওয়া আছে। যখন 30 ডিগ্রি তাপমাত্রায় ওই 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 নিয়ে আসা হবে, অর্থাৎ 30 ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে, 25 ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি তাপমাত্রায় যতটুকু দ্রবীভূত করতে পারবে 25 ততটুকু কি করবে, দ্রবীভূত করতে পারবে না। তাহলে 30 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থেকে যখন আমরা 25 নিয়ে আসবো, ঠিক একইভাবে আগে 65 গ্রাম দ্রবীভূত হয়েছিল একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে, যখন কমাইছে তখন দেখেছি কি মানে 65 গ্রাম হতে পারবে কত, 50 গ্রাম হয়ে গেছে, অর্থাৎ তার দ্রবীভূত করার ক্ষমতাটা হয়ে গেছে। তো কমে যাওয়া মানে নিচে হয়ে যাওয়া, অধিকৃত হওয়া। তাহলে 30 থেকে 25 আসলে কতটুকু অধিকৃত হবে বা কেলাসিত হবে সেটা আমাকে ক্যালকুলেশনের মাধ্যমে কি করতে হবে, নির্ণয় করা লাগবে। এখন দেখো তাহলে এখানে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার দ্রাব্যতা তোমার 65। তাহলে আমরা এখান থেকে এবং আবার এই 30 ডিগ্রি তাপমাত্রায় দ্রবণের পরিমাণ দেওয়া আছে কত, 100 গ্রাম। দেখো এই 30 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ কে যখন 25 আনবো, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু দ্রাব্যতাও দেওয়া আছে এবং দ্রবণের পরিমাণও দেওয়া আছে, তাইলে আমি চাইলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রব দ্রবীভূত হয়েছিল সেটা নির্ণয় করতে পারবো প্রত্যেক সূত্র থেকে। তাহলে S = m 100 ডিভাইড বাই m - m। দেখো তাহলে এখানে S দেওয়া আছে 30 ডিগ্রি তাপমাত্রায়, দ্রবণের ভরও দেওয়া আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমি তোমার দ্রবের পরিমাণটা পেয়ে যাব। তো দ্রবের পরিমাণ পেয়ে গেলে
আমরা সূত্র থেকে দ্রাবকের পরিমাণও নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, তাহলে এটা দেওয়া আছে কত, 65 ইকুয়াল টু n, এটা হচ্ছে কি 100 মাইনাস n ইনটু 100। এটা ক্যালকুলেশন করলে সাধারণত তোমার m এর মান আসবে, অর্থাৎ m ইকুয়াল টু তোমার 39.4 গ্রাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দ্রবের পরিমাণ কত আসলো, 39.4 গ্রাম। তাই দ্রাবকের পরিমাণ কত হবে, আমরা জানি দ্রাবক সমান কত, দ্রাবক ইকুয়াল টু দ্রবণের পরিমাণ মাইনাস দ্রবের পরিমাণ। তো দ্রবণের পরিমাণ বলে দেওয়া আছে 100 গ্রাম, এখান থেকে 39.60 যদি আমি বিয়োগ করি তাহলে এখান থেকে আসবে তোমার 60.6 গ্রাম। তাহলে এটা হচ্ছে কার পরিমাণ, দ্রাবকের পরিমাণ। এটা দ্বারা বোঝাচ্ছে কি 60.6 গ্রাম দ্রাবকের মধ্যে 39.4 গ্রাম কি দ্রব, সর্বোচ্চ দ্রবীভূত হতে পারবে। তাহলে 60 গ্রাম বা 60.6 গ্রাম দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব দ্রবীভূত হতে পারবে, 39.4 গ্রাম দ্রবীভূত হতে পারবে। কখন, তাপমাত্রা যখন কি থাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। অর্থাৎ আমি একটু বক্স আকারে দেখাচ্ছি। ধরো এই এখানে দ্রাবক দেওয়া আছে, অর্থাৎ দ্রাবক দেওয়া আছে কত তোমার, এখানে দ্রাবক হচ্ছে কি 60.6 গ্রাম, এখানে দ্রব দ্রবীভূত করা হয়েছে কত 39.4 গ্রাম। তাহলে এই দ্রাবকের মধ্যে এই দ্রবটা কত তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম দ্রাবকের মধ্যে এত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে যাবে, সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাবে এবং সম্পৃক্ত তখন হবে। এখানে আর দ্রবীভূত এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে বেশি কম হলে তার দ্রবীভূত করার কি ক্ষমতা আরো রয়ে যাবে। তাহলে সর্বোচ্চ এতটুকু দ্রব দ্রবীভূত করতে পারে এত গ্রাম দ্রাবক। তাহলে এটা একটা সম্পৃক্ত দ্রবক। এখন এই দ্রবণটাকে আমরা যখন কি করব, শীতল করব। তো শীতল করা মানে তাহলে এটাকে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। তো 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলে দ্রাবক কি হবে না, চেঞ্জ হবে না, দ্রাবকের পরিমাণ একই থাকবে। তো দ্রাবকের পরিমাণ আগের মতোই কত গ্রাম, 60.6 গ্রাম। কিন্তু দ্রবক আগে দ্রবীভূত হয়েছিল 39.4 গ্রাম। এখন তাপমাত্রা কমে যাওয়ার কারণে 39.4 গ্রাম দ্রব এখানে দ্রবীভূত হতে পারবে না। কতটুকু দ্রবীভূত হবে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কতটুকু কানাশীত হয়েছে সেটাও কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় m এর পরিমাণ যদি আমরা পাই, তাহলে এই m এর পরিমাণ থেকে এই m এর পরিমাণ যদি বিয়োগ দিই, তাহলে এখানে কতটুকু কানাশীত হয়েছে সেটা আমরা কি পেয়ে যাব। এখন দেখো, তাহলে সেটাও আগের সূত্র থেকেই খুব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা নির্ণয় করব। তাহলে সিকিউরিটি কত ছিল তোমার, m ইনটু 100 ডিভাইডেড বাই m মাইনাস n। তো m মাইনাস n কত, তার মধ্যে পরিমাণ কত 60. দেখো এখানে 25 ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা দেওয়া ছিল 50, তাহলে m নির্ণয় করব, m ইনটু 100 ডিভাইড বাই এই দ্রাবকের পরিমাণ দেওয়া আছে কত 60.6 গ্রাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটা আসবে 30.3 গ্রাম। কত, 30.3 গ্রাম। তাহলে যখনই 30 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন দ্রব দ্রবীভূত হয়েছিল 39.4 গ্রাম। যখনই তাপমাত্রা কমাই ফেললাম তখন দ্রব দ্রবীভূত হচ্ছে 30.3 গ্রাম। তাহলে কতটুকু কানাশীত হবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের পরিমাণ থেকে 25 ডিগ্রি সেলসিয়াস দ্রবের পরিমাণ বিয়োগ দিলেই তাহলে কি পেয়ে যাব আমরা, কতটুকু কানাশীত সেটা পেয়ে যাব। 39.4 থেকে 30.3 যদি বিয়োগ দিয়ে দাও তাহলে আসবে 9.1 গ্রাম। সুতরাং 9.1 গ্রাম দ্রব কানাশীত হবে বা অদক্ষিপ্ত হবে। তাহলে এখানে কেন আমি আগের সূত্রে এখানে 100 বসাইছিলাম, কারণ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের পরিমাণ 100 বলে দিছিল। এখন আমি 100 বসাবো, সরাসরি আমি কি দ্রাবকের পরিমাণটা আমার জানা হয়ে গেছে। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি দ্রবের এবং দ্রাবকের পরিমাণ নির্ণয় করছি, এই জন্য এখানে আমি সরাসরি এই 25 ডিগ্রি তাপমাত্রায় যখন আমি দ্রাব্যতা বসাবো, সরাসরি এখানে 100 না বসিয়ে কি বসাই দিব, দ্রাবকের পরিমাণটা বসিয়ে দিব। যেহেতু আমি দ্রাবকের পরিমাণটা ওই 30 ডিগ্রিতে 100 গ্রাম দ্রাবকের পরিমাণ দ্রবণের পরিমাণ বসিয়ে সেখান থেকে আমি কি পেয়েছিলাম
তোমার দ্রাবকের পরিমাণ পেয়ে গেছিলাম। এই জন্য আমি এখানে m মাইনাস m এর মান যেহেতু সরাসরি জানা আছে, সরাসরি m মাইনাস m এর মানটাই কি বসিয়ে দিছি। কিন্তু আগে সূত্রে কি করছিলাম, এখানে m মাইনাস m এর জায়গায় m ঠিক ছিল দ্রবণের পরিমাণ বসাইছিলাম। এখানে দ্রবণের পরিমাণ আমার বসাতে হচ্ছে না, কেন সরাসরি আমার কি দেওয়া আছে, আমি প্রথম ক্যালকুলেশন থেকে m মাইনাস m এর পরিমাণ অর্থাৎ দ্রাবকের পরিমাণ পেয়ে গেছি। এর জন্য সরাসরি দ্রাবকের পরিমাণটা এখানে বসাই দিছি। এভাবে তোমার স্বাভাবিক নিয়মে তাপমাত্রা হ্রাস করলে কি হয়, কেলাসিত হয় বা অধিক্ষিপ্ত হয়, সেটা ক্যালকুলেশন করে তোমাকে এভাবে প্রশ্ন আকারে প্রশ্ন আসতে পারে। এখন সেটা কেজি হিসেবে আসতে পারে। দুটো বক্স দিবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা দিবে এবং কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি দিবে, তাপমাত্রা দিবে। তো দুইটা বক্স থেকে বলতেছে কি তোমার বক্স 1 থেকে বক্স 2 তে অর্থাৎ দ্রবণটা যদি আমি স্থানান্তরিত করি, অর্থাৎ 30 থেকে যদি 25 এ স্থানান্তরিত করি, তখন কোন দ্রবণ অধিক্ষিপ্ত হবে কিনা বা কতটুকু কেলাসিত হবে, এভাবে বিভিন্ন আকারে তোমাকে সিকিউ প্রশ্ন দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করতেছি। ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাকে দ্রাবক গুণফল এবং আয়নিক গুণফল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই দ্রাবক গুণফল এবং আয়নিক গুণফল থেকে প্রতি বছর একটা পিটি প্রশ্ন আসে। আমি নেক্সট ক্লাসে সেখান থেকে আলোচনা করব। আজকের ক্লাস এখানে সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।